সমান্তর ধারা আমাদের নেক্সট টপিক। সমান্তর ধারা নিয়ে ডিটেইলস করবো আর কি। এখন আমরা সমান্তর ধারা কি এটা আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা, সমান্তর ধারার আলোচনায় আসলে আমাদের টোটাল 4 রকমের টার্ম আছে। আমরা যখন ডিটেইলসে সমান্তর ধারা নিয়ে কাজ করছি তখন আমাদের 4টা টার্ম নিয়ে আসলে জানতে হবে। এই 4 রকম টার্মের ইকুইভ্যালেন্ট টার্ম আবার আমরা পাবো গুণোত্তর ধারার ক্ষেত্রে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপাতত আমরা সমান্তর ধারার সেই 4টা টার্ম নিয়ে একটু জানার চেষ্টা করি। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সমান্তর ধারার, বোর্ডে স্লাইডে দেখেন 1 + 3। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ধারার ম্যাথ আর অনুক্রমের ম্যাথের মধ্যে একটু তফাৎ আছে। অনুক্রম হচ্ছে কমা কমা দিয়ে লেখা হবে, ওইটাকে আমরা বলবো অনুক্রম। আর যখন যোগ যোগ দিয়ে লেখা হবে, অর্থাৎ একটা সমষ্টির ব্যাপার থাকে, তখন সেটাকে বলা হয় ধারা। তাহলে আমরা যখন ধারায় আসলাম, সমান্তর ধারা, এর আগে ছিল আমরা এর আগে কোন জগতে ছিলাম বলেন তো? এর আগে অনুক্রমের জগতে ছিলাম। এবং প্রথম দিকে যে অনুক্রমগুলো দেখছি সেগুলো কি অনুক্রম ছিল? সমান্তর অনুক্রম। আর এখন যে অনুক্রমগুলো আমরা লাস্টের দিকে যে অনুক্রমগুলো ফেস করছিলাম, ওই যে 2 দিয়ে বারবার গুণ হচ্ছে, ওটা ছিল কি? গুণোত্তর অনুক্রম। আচ্ছা, এবার আসেন সমান্তর ধারা নিয়ে যে ডিটেইলস আলোচনা, সেটাতে আমরা আসি। সমান্তর ধারার সমষ্টি বা যে কোনো পদ বের করার যে উপায়, সেটা একটু আমরা ট্রাই করব। দেখেন 1 3 5 7 গ্যাপ কত কত করে? 2 2 করে গ্যাপ, তাই না? তার মানে এটা সমান্তর ধারা। এই 4টা টার্মের কথা আমি একটু আগে বললাম না? এই 4টা টার্ম এর মধ্যে প্রথম টার্মটা হলো আমার সাধারণ অন্তর। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সাধারণ অন্তর কি জিনিস মনে হয় আন্দাজ করা যাচ্ছে, যে সমান্তর ধারার যে গ্যাপটা, ওই গ্যাপটাই হচ্ছে সাধারণ অন্তর। এখানে গ্যাপ কত দেখেন তো? এই ধারার জন্য গ্যাপ হলো 2, তাই না? তাহলে গ্যাপ বের করার যদি ফর্মুলা আমি বলি, যে সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার ফর্মুলাটা কি, তাহলে আমরা বলতে পারবো যে এটা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা যে কোনো একটা পদ মাইনাস তার আগের পদ, তাই না? যে কোনো একটা টার্ম মাইনাস তার আগের টার্ম। এই কাজটা করলে আমি পাবো হলো সমান্তর ধারার সাধারণ অন্তর। এটাকে ইংরেজিতে ডি দিয়ে প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে ইংরেজি ডি দিয়ে, ডি মানে ডিসটেন্স আর কি, ইংরেজি ডি দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? সাধারণ অন্তর। সেটা বের করার ফর্মুলা কি? পরের পদ মাইনাস আগের পদ, বা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম টার্ম। আরেকটা টার্ম কি? আরেকটা টার্ম হচ্ছে প্রথম পদ। প্রথম পদটাই একটা টার্ম। তাহলে এই ধারার প্রথম পদটা কত বলেন তো? 1। তাহলে প্রথম পদকে লেখা হয় এ দিয়ে, এ সমান এর জন্য 1। আরেকটা টার্ম হচ্ছে শেষ পদ। শেষ পদকে এল দিয়ে লেখা হয়, এটার জন্য শেষ পদ কত? এল সমান 21। সব ধারারই যে শেষ পদ থাকতে হবে এমন না, ঠিক আছে? কোনো কোনো ধারার শেষ পদ থাকে না, সেটা অন্য কিছু হতে পারে। তো এই ধারার ক্ষেত্রে শেষ পদটা লেখা আছে, সুতরাং এল এর ভ্যালু এখানে আছে। এল এর ভ্যালুটা কত? এল এর ভ্যালু হচ্ছে 21। ওকে, পদ সংখ্যা বলে আরেকটা টার্ম আছে। পদ সংখ্যা মানে কি? যে 1 থেকে শুরু করে 21 পর্যন্ত এখানে যে পদগুলো আছে, এখানে টোটাল কয়টা পদ আছে, বা মানে টোটাল কয়টা সংখ্যা আছে? যেমন ধরেন 1 3 5 7, এখানে কয়টা সংখ্যা আছে? এই কয়টা মিলে কয়টা সংখ্যা বলেন তো? 4টা না? 7টা না, কিন্তু 4টা। ঠিক একইভাবে আমি যদি বলি 1 থেকে শুরু করে 21 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আছে এইখানে, এই ধারাতে, তাহলে কিন্তু 21 বললে হবে না। 1 থেকে 21 বলছে বটে, কিন্তু সবাই কি আছে এখানে? সবাই নাই। দেখেন 2 নাই, 4 নাই, তাই না? 6 নাই। আচ্ছা, তাহলে 1 থেকে 21 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? এটা কিন্তু একটা মোটামুটি মানে খুব স্ট্রেট কাট কোনো অ্যানসার কিন্তু এটা দেওয়া যাচ্ছে না, সরাসরি অ্যানসার দেওয়া যাচ্ছে না, এটা একটু ঝামেলা আছে। সেটা কিভাবে বের করতে হয়? সেটা বের করার একটা শর্টকাট ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনি খেয়াল করতে পারেন। সেই শর্টকাটটা ফর্মুলাটা হচ্ছে n = n হলো গিয়ে পদ সংখ্যা। পদ সংখ্যা n সমান হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই d + 1। এটা একটু মনে মনে ঝালাই করে নেন, একটু ঝালাই করে নেন যে এই পদ সংখ্যা n এর ফর্মুলা কি? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কি? 2। না, ডিভাইডেড বাই কিন্তু 2 না, এখানে অনেক ভুল করে 2 লেখে। আর 2 না, এটা ডিভাইডেড বাই হচ্ছে d। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই d। d মানে কি? গ্যাপ প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই ম্যাথের জন্য একটু প্র্যাকটিস করে ফেলি। দেখেন এখানে সাধারণ অন্তর কত বলেন তো? যে ম্যাথটা 27 + 22 + 17, এটা সাধারণ অন্তর কত? সাধারণ অন্তরের ফর্মুলা কি বলেন তো? পরের পদ মাইনাস আগের পদ, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে কত?
22 মাইনাস প্রথম পদ হচ্ছে 27, তাহলে সাধারণ অন্তর হলো আমার -5। সাধারণ অন্তর কিন্তু পজিটিভ না, সাধারণ অন্তর নেগেটিভও হতে পারে। সো এটা একটা বিষয়। এবার আসেন সূত্রাবলী। সরি, আচ্ছা একটা অ্যানসার আমরা খুঁজবো প্রথমে এখানে। সেটা হচ্ছে দেখেন তো 1 থেকে এখানে কত পর্যন্ত টার্ম ছিল? 1 থেকে 21 পর্যন্ত। আমরা যদি পদ সংখ্যা বের করার এই যে শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কয়টা পদ বের হয় এটা আমরা একটু দেখে নিই না, তাই না? তাহলে একটু সুবিধা হবে। দেখেন শেষ পদ কত এখানে? 21 মাইনাস প্রথম পদ কত? 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর কত ভাই এখানে? 2 প্লাস 1, তাই না? তাহলে 21 মাইনাস 1 মানে 20 ভাগ 2 প্লাস 1, তার মানে কত? 10 যোগ 1 মানে 11। তাহলে এখানে এই সমান্তর ধারাটায় প্রথম এক্সাম্পলে যে সমান্তর ধারাটা আছে সেটাতে আমার টোটাল পদ হচ্ছে 11টা। এখন আমাকে বলেন এই যে লাস্টে প্র্যাকটিসের জন্য যে এক্সাম্পলটা আমি দিয়েছি, এখানে সাধারণ অন্তর ডি, প্রথম পদ কত? 27, কিন্তু শেষ পদ কি আছে? দেখেন এখানে কিন্তু ডট ডট দিয়ে লাস্টে শেষ পদ আর লেখা হয় নাই, সুতরাং এখানে শেষ পদ আমার নাই। শেষ পদ যদি না থাকে তাহলে আপনি কি পদ সংখ্যা বের করতে পারছেন? পারছেন না, তাই না? তাহলে এটার পদ সংখ্যা আসলে বের করা যাচ্ছে না। আপাতত ধরে নিতে হবে পদ সংখ্যা মতো ইনফিনিট আছে, সারা জীবন ধরে চলতে থাকবে, 5 করে কমতে কমতে সারা জীবন ধরে চলতে থাকবে। ওকে, সূত্রাবলী। দেখেন সূত্রের দিকে একটু তাকাই আমরা। একটা সূত্র কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি, সেটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। আরেকবার একটু ঝালাই করে আসেন। পদ সংখ্যা n সমান, একটু আমার সঙ্গে রিপিট করতে পারি, পদ সংখ্যা n সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই d। দিস ইজ ইম্পর্টেন্ট, ডিভাইডেড বাই d আর প্লাস একটা 1। ওই 1 লিখতে কিন্তু ভুলবেন না। ওই 1 কেন 1 মনে আছে? 1 আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করছিলাম না, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা টোটাল কয়টা আছে? 10টা মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এক যোগ হবে না। ওই এক যোগ হওয়ার যে একটা মানে কালচার, সেই কালচার আর কি এখানে আমরা অ্যাপ্লাই করতেছি। এনিওয়ে, সূত্রাবলী দেখেন, আমরা সমান্তর ধারার বেসিক যে সূত্রগুলো আমাদের লাগবে ম্যাথের জন্য, সেই সূত্রগুলো আমরা করে নিই। প্রথম সূত্র হচ্ছে n-তম পদের সূত্র। সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো u সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। সমান্তর ধারার n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। a কি জিনিস মনে আছে? d কি জিনিস? n কি জিনিস মনে আছে? আচ্ছা, এইখানে n কিন্তু আসলে পদের সংখ্যা না। n কি বলেন তো? n হচ্ছে n-তম পদ, অর্থাৎ কততম পদ সেটা হচ্ছে n। এখন দেখেন আমি যদি বলি যে, আচ্ছা আমি না বলে আমি কোশ্চেনেই চলে যাই। আচ্ছা, টাইপ 1 এ আমরা প্রথম কোশ্চেনটা সলভ করব। আসেন, টাইপ 1 এর এই কোশ্চেনটাতে কি বলছে? আচ্ছা, এখানে কোনো নাম্বার নাই। প্রথম পদ 5। দেখেন প্রথম পদ 5, প্রথম পদ মানে কি জানো? কি দিয়ে লেখা হয়? a দিয়ে। a সমান 5। ওকে, সাধারণ অন্তর 3, তাহলে d সমান 3। এবার প্রথম কোশ্চেনটা দেখেন, দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ কত? তার মানে কি n এর ভ্যালু 2, তাই না? n এর ভ্যালু 2, তাহলে আমাদের দ্বিতীয় পদ বের করার বুদ্ধি কি? u সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a হচ্ছে আমার, এখানে দেখেন a হচ্ছে আমার 5 প্লাস n মাইনাস 1, n কত আমার? 2, তাহলে 2 মাইনাস 1 ইনটু d কত আমার? d হচ্ছে 3, তাহলে 5 যোগ 3 মানে হচ্ছে 8। এত কিছু করার তো দরকার ছিল? হাস্যকর কাজ করতেছিলাম আমরা, কারণ প্রথম পদ 5 হলে দ্বিতীয় পদ কত হবে? 5 যোগ 3 8, শেষ। তৃতীয় পদ কত হবে? 5 যোগ 3 8, 8 যোগ 3 11, তাই না? এরকম কাছাকাছি যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু খুব সহজ। দ্বিতীয় পদ জিজ্ঞেস করছে, তাহলে আমি কি করবো? 5 যোগ 3 8, এটা করলেই তো হয়ে যাচ্ছে। সো এটার জন্য খুব জটিল কিছু করতে হলো না। কিন্তু আপনি চিন্তা করেন তো, যদি কোশ্চেন করা হয় 101তম পদ কত, তাহলে তো আপনি 3 3 করে যোগ করতেই থাকবেন, এমন তো সম্ভব না। সুতরাং তখন আমাদের কি লাগবে বলেন তো? তখন আমাদের এই ফর্মুলাটা হেল্প করবে, ঠিক আছে? তাহলে ফর্মুলায় যদি আমি 101 বসাই দিই, তাহলে আমি কি পাচ্ছি এখানে? 101 মাইনাস 1, তার মানে হচ্ছে 100 ইনটু 3 মানে 305, তাই না? তাহলে এইটার 101তম পদ হয়ে যাচ্ছে আমার 305। আচ্ছা, এরপরের ব্যাপারটা দেখেন, এটা হচ্ছে 37তম বিসিএস এর প্রশ্ন। সাধারণ অন্তর কত? d সমান 10। এই যা যা দেওয়া আছে এগুলো একটু লিখে দিবেন। d সমান 10। এবার দেখেন ষষ্ঠ পদের ভ্যালু দেওয়া আছে 52, আর জিজ্ঞেস করছে 15তম পদ কত। তাহলে এখানে কিন্তু সাধারণ অন্তর দেওয়া আছে ঠিক, কিন্তু প্রথম পদ দেওয়া নাই।
খেয়াল করেন প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ দেওয়া নেই। কত পদ দেওয়া আছে? ষষ্ঠ পদ দেওয়া আছে। তার মানে এটা আগের মতো না, এটা একটু হয়তো একটু ঝামেলা হবে। আমরা আসেন লিখি ষষ্ঠ পদ হচ্ছে 52। তাহলে ষষ্ঠ পদের ফর্মুলা কি? আমরা একটু ফর্মুলায় আসি তো। ষষ্ঠ পদের ফর্মুলা হচ্ছে a প্লাস, ষষ্ঠ মানে 6 তাই না, 6 minus 1 into d, a plus 6 minus 1 into d, এটা হচ্ছে ষষ্ঠ পদের ফর্মুলা। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে, আচ্ছা d এর জায়গায় আমরা কত লিখব বলেন তো? d এর জায়গায় আমরা লিখব হচ্ছে 10 তাই না, 10 দেওয়া আছে। আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখি a plus n minus 1 into d, তাই না? a দেওয়া নাই, n কত ষষ্ঠ পদের জন্য? n হচ্ছে 6 minus 1 into d, এখানে দেওয়া আছে কত? d হচ্ছে 10। তাহলে এইটার ভ্যালু আমার 52। আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, a প্লাস এই ইকুয়েশনটা যদি আমি কমপ্লিট করি, এটা হচ্ছে 5 into 10 মানে 50 সমান হচ্ছে গিয়ে 52। তাহলে a সমান দাঁড়াচ্ছে কত? 2। দেখলেন a যদিও দেওয়া ছিল না, কিন্তু আমি ষষ্ঠ পদ থেকে আসলে a বের করে ফেললাম। তাহলে a এর ভ্যালু এখন জানি, আরেকটা কি জানি বলেন? আরেকটা জানি হচ্ছে d এর ভ্যালু। এখন 15তম পদ বের করা কি কোনো কঠিন কাজ? না, কঠিন কাজ না। সেটা কি হবে? a প্লাস আবার লিখবো আমরা n minus 1 into d, a এর ভ্যালু 2, n এর ভ্যালু এখন কত হয়ে যাচ্ছে? 15। তাহলে 15 minus 1 মানে 14 into d হলো গিয়ে আমার, দেখেন d হলো গিয়ে আমার 10, তাহলে 142। ওকে, এই ম্যাথটা এখানে করে দেওয়া আছে। আচ্ছা টাইপ 2 দেখেন, টাইপ 2 হলো একই সূত্র দিয়ে ম্যাথ করব, কোশ্চেনটা একটু আলাদা। খেয়াল করেন কি বলছে? মান জানি কিন্তু কততম পদ তা নির্ণয় করতে হবে। কোশ্চেন একটা খেয়াল করি তাহলে ক্লিয়ার হবে টাইপটা। 5 plus 8 plus 11 plus ডট 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 ডট, এই ধারাটির কোন পদ 302? কোন পদ মানে কি? কততম পদ, তাই না? তাহলে ভ্যালু দেওয়া আছে, দেখেন পদের ভ্যালু দেওয়া আছে, চাচ্ছে হলো সিরিয়াল নাম্বারটা। আচ্ছা তার মানে কি চাচ্ছে? তার মানে চাচ্ছে হলো n এর ভ্যালু। সিরিয়াল নাম্বার মানে n না, মনে পড়ে? আমরা অনেক ডিটেইলস কিন্তু আলোচনা করে আসছি যে n বলতে কি বোঝায়। তাহলে n এর ভ্যালু চাচ্ছে, তাই তো? এবার দেখেন 302 হচ্ছে পদের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি একই ফর্মুলা ব্যবহার করব, তাই না? 302 দেখেন আমার ফর্মুলাটা কি ছিল? u সমান a প্লাস n minus 1 into d। এই পদের ভ্যালু কত? 302 সমান a এর ভ্যালু কত? দেখেন দেওয়া আছে, a এর ভ্যালু কিন্তু 1 না, তাই না? 1 হচ্ছে কোশ্চেনের নাম্বার, আসলে 5 থেকে শুরু, ঠিক আছে? 5, তাহলে a এর ভ্যালু, সরি, a এর ভ্যালু হচ্ছে 5 প্লাস n এর ভ্যালু কি আমি জানি? না, n বের করতে হবে। -1 into d হচ্ছে কত আমার? দেখেন খেয়াল করে, d হচ্ছে কি 3। ওকে, তাহলে দেখেন এই সমীকরণে শুধু n এর ভ্যালু অজানা, বাকি সবকিছু জানা। তাহলে আমার মনে হয় n এর ভ্যালু আপনারা বের করতে পারবেন। ওকে, এরপরে দেখেন আমরা টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 হচ্ছে গিয়ে সমান্তর ধারায় গড়। আচ্ছা গড় বলতে কি বোঝায় বলেন তো? গড় মানে হচ্ছে, যদি গড় মানে হলো যে যদি ধরেন 5 জন স্টুডেন্টের ডেটা দেওয়া থাকে, তাহলে তাদের গড় কত হবে? 5 জনের সমষ্টি ভাগ সংখ্যা, তাই না? এটা ছিল হচ্ছে গড়। তো এইখানে সমান্তর ধারা, যেমন উদাহরণ একটু খেয়াল করেন, সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, 4 4 করে পার্থক্য দেখেন, 1, তারপরে 4 যোগ করলে 5, 4 যোগ করলে 9, 4 যোগ করলে 13, তাই না? একটা সমান্তর ধারা চলে গেছে। এই ধারার শেষ পদ কত? 33। এই ধারাটার গড় কত বা গাণিতিক গড় কত? এরকম একটা কোশ্চেন আসছে। এখন গড় বা গাণিতিক গড় বের করার বুদ্ধিটা কি? একটু আগে আমি যেটা বললাম সেই বুদ্ধিটা কি? সেই বুদ্ধি হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই ধারাটার সবগুলো সংখ্যা যোগ করা মানে কি? 1, 5, 9, 13, এরপরে আবার কি আসবে? 17 ইত্যাদি, এতগুলো সংখ্যা যোগ করতে হবে। এই যোগ করার তো চারটিখানি কথা না। এই যোগ করার অবশ্য ফর্মুলা আছে, কিন্তু আমি অত দূর যাবো না। আসলে আমি আরো সহজে অ্যাকচুয়ালি এদের কি বের করতে পারি? গড় বের করতে পারি। এদের গড় বের করার জন্য মনে হতে পারে সমষ্টি বের করতে হবে, তারপরে সংখ্যা বের করতে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। দেখেন একটা শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলা এই যেখানে লেখা আছে, আপনারা তো অলরেডি দেখে ফেলছেন। সেটা হচ্ছে যে
সমান্তর ধারায় সবগুলা পদ যোগ করে পদের সংখ্যা দিয়ে ভাগ করলে যে হিসাবটা আসবে সেটা খুব সহজ একটা হিসাব করলে ওর সাথে মিলে যায়, মানে এটা করাই যথেষ্ট। সেটা কি, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইড বাই 2 বা a প্লাস l বাই 2, তাই না? আমি যদি বীজগাণিতিক ভাবে লিখি তাহলে a প্লাস l বাই 2। আচ্ছা, এটার সাথে পদ সংখ্যার যে সূত্র সেটা আবার গুলিয়ে ফেলবেন না। পদ সংখ্যার সূত্র কিন্তু কি ছিল বলেন তো? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ 2 কি না, ভাগ হচ্ছে d প্লাস 1, তাই না? এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। আর এই মাত্র যেটা শিখলাম, প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 বা শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2, এটা হচ্ছে আমার কিসের সূত্র? এটা আমার গড় বা গাণিতিক গড়। গড় বা গাণিতিক গড় এই ধারার ক্ষেত্রে কত হবে? শেষ পদ 33, প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2, তার মানে 34 ভাগ 2 মানে 17। ওকে, টাইপ 4 এ চলে যাই আমরা। টাইপ 4 হচ্ছে সমান্তর ধারার সমষ্টি বের করতে হবে। দেখেন, সমান্তর ধারার সমষ্টি বের করার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করব। প্রথম ফর্মুলা আমার হচ্ছে s = a plus l, মানে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইনটু n। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টির ফর্মুলা। কোনটা কি এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। a হচ্ছে প্রথম পদ, l শেষ পদ, আর n কি? পদ সংখ্যা। n হচ্ছে পদ সংখ্যা। তাহলে সমান্তর ধারার সমষ্টি s সমান a plus l ডিভাইডেড বাই 2। এই জিনিসটার একটা নাম আছে, যে লাল কালি দিয়ে আমি যেটুকু অংশ মার্ক করছি a plus l by 2, এই অংশটুকুর কিন্তু একটা নাম আমরা একটু আগে পড়ে আসছি, তাই না? এই দেখেন, একটু আগের স্লাইডে আমরা কি করছি, যে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2, তো এটা কিন্তু a plus l ডিভাইডেড বাই 2। এই জিনিসটার নাম কি? গড়। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সমান্তর ধারার সমষ্টি s = অ্যাকচুয়ালি গড় ইনটু n। এটাই তো হওয়ার কথা। গড়ের সাথে সবগুলো সংখ্যা গুণ করলেই তো আমার টোটাল সমষ্টি পাওয়ার কথা। হ্যাঁ, তাই পাওয়া যাচ্ছে। ইন্টারেস্টিং, তাই না? তাহলে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা আসলে আমরা যেটা মনে করি বিশাল একটা কঠিন জিনিস, আসলে তা না। সমান্তর ধারার সমষ্টির সূত্র আসলে কি? গড় ইনটু পদ সংখ্যা, তাই না? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার গড়, তাই না? ওকে, এখন দেখেন, সমান্তর ধারার একটা কঠিন খটোমটে টাইপের একটা সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রটা আপনারা মনে রাখতে পারেন। হ্যাঁ, কিন্তু মানে দেখবেন বেশি, মানে ম্যাক্সিমাম ম্যাথই আমরা এটা দিয়ে করে ফেলবো। ম্যাক্সিমাম মানে সবগুলো ম্যাথই এটা দিয়ে করে ফেলবো, মানে এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। কিন্তু আপনারা চাইলে এটা দিয়ে যদি আপনার প্র্যাকটিস হয়ে থাকে, এই জন্য আমি এই সূত্রটা রাখছি, যে আপনার যদি প্র্যাকটিস এটা দিয়ে হয়ে থাকে তাহলে এটা হেল্প করবে। তো দেখেন, এই ফর্মুলা 2a plus n minus 1 into d divided by 2 into n। দেখো, আর পদ সংখ্যা বের করার ফর্মুলাটা আমি আবার একটু এখানে লিখে রাখছি আর কি, যাতে আপনাদের মাথায় আরেকবার এই ফর্মুলাটা কাজ করে। আপনি আমার সাথে বলতে পারেন, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই d প্লাস 1। এটা কিসের ফর্মুলা? পদ সংখ্যার ফর্মুলা। আমি যদি বলি গড়ের ফর্মুলা কি? গড়ের ফর্মুলা কি? শেষ পদ মাইনাস, মাইনাস হবে না, শেষ পদ প্লাস, তাই না? শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইড বাই 2। শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইড বাই 2। এটা কি পাচ্ছি? গড়। আর পদ সংখ্যা পাচ্ছি এখান থেকে। এখানে লাস্টে কিন্তু এক যোগ আছে, এটা খেয়াল করবেন, এটা ভুল করবেন না। ওকে, এবার আসেন আমরা টাইপ 4 এর যে ম্যাথ, সেই ম্যাথে চলে যাই। ম্যাথের মধ্যে আমার সমষ্টি সমান, এই যে দেখেন শর্ট ফর্মুলাটা লেখা আছে, গড় গুণন পদ সংখ্যা। ঠিক আছে, গড় ইনটু পদ সংখ্যা। গড় কিভাবে পাবো? শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। পদ সংখ্যা কিভাবে পাবো? শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ d প্লাস 1। ওকে, তাহলে এই অঙ্কগুলো মনে হয় করা যাবে। আমার মনে হয় না এই অঙ্কগুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি দরকার আছে। একদম ইজি ইজি ম্যাথ। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এটার সমষ্টি কত, এটার সমান কত, এটা মানে কি? সমষ্টি বের করতে বলছে, তাই না? সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা যদি ঝটপট মনে করেন যে আমরা 3 নাম্বারটা করতে চাই, ঠিক আছে? আচ্ছা, না, 1 নাম্বারই আগে করে ফেলতে হবে। 1 নাম্বারটা করতে চাই, তাহলে কি করব? আগে গড় বের করেন তো। গড় হচ্ছে আমার a plus l by 2, তাই না? এটা ছিল না, এটা ইনটু n। এটাই তো আমার সমষ্টি। সমান্তর ধারার সমষ্টি s সমান a plus l by 2 into n। এখানে a কত? 1 plus l কত? 33 ভাগ 2 into n কত? এখানে n বের করতে হলে কি জানি করতে হবে, মনে আছে? n আলাদা করে বের করেন। n সমান হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই d। এখানে d কত? d হচ্ছে 4 plus 1, তাহলে 32 ডিভাইড বাই 4 প্লাস 1, 8 plus 1 মানে 9। এখানে 9 দিয়ে গুণ করবেন, এটা হচ্ছে 34 ভাগ 2 into 9।
ক্যালকুলেশন শেষ করলে যা হয় তাই। ওকে, আচ্ছা আপনাদের একটা বুদ্ধি শিখাই। 17 ইন্টু 9, ধরেন আপনার কাছে তো ক্যালকুলেটর থাকবে না, তাহলে 17 ইন্টু 9 এটা আপনি কিভাবে হিসাব করবেন? এর পুরো একটা বুদ্ধি আছে। এটা হচ্ছে ধরেন আপনি প্রথমে 17 সাথে 9 তো একবারে গুণ করা, আচ্ছা এভাবেও গুণ করতে পারেন, 7 9 63 3 হাতে থেকে 6 9 কে 9 6 15, তাই না? আরেকভাবেও করা যায়, দেখেন। আচ্ছা একই কথা, কিন্তু যদি 2 ডিজিট হয় তাহলে একটু সুবিধা হয়। ধরেন মনে করেন এখানে 19 আছে, হ্যাঁ, তাহলে ক্যালকুলেশনটা একটু ইজি করা যায়। কিভাবে করা যায় দেখেন, মনে করেন এখানে 19 আছে, কিন্তু আচ্ছা আরেকবার আমি বলে নিই, এই ম্যাথটা কিন্তু 9 ছিল, আমরা এটা আলাদা করে করি। তাহলে ধরেন 19 17 আর 19 গুণ করতে হবে। এটা শর্টকাটে কিভাবে করা যায় দেখেন, 19 কে আপনি চিন্তা করেন 20, 19 কে যদি 20 চিন্তা করেন তাহলে 17 দুগুণে 34, 340 হবে না? 17 দুগুণে 340 হবে। আর এই যে 1 আপনি বাদ দিচ্ছেন, 20টা 19 নিছেন, 17 নিছেন কয়টা? 17 নেওয়ার কথা 19টা, বাট নিয়ে ফেলছেন কয়টা? 20টা, তাই না? 17 নেওয়ার কথা 19টা, নিয়ে ফেলছেন হচ্ছে 20টা। তাহলে কি করবেন? একটা 17 বিয়োগ দিবেন, একটা 17 বিয়োগ দিলে কত হয়? 323 হয়। ঠিক আছে, এভাবে ম্যাথ করা যায়। কিংবা ধরেন 99 এর সাথে মনে করেন আপনাকে গুণ করতে বললো 23, কঠিন ম্যাথ মনে হচ্ছে, তাই না? বড় সড়ো গুণ করতে হবে। আপনি যেটা করবেন 99 কে ধরে নেবেন কত? 100, তাহলে 23 ইন্টু 100 কত হলো? 2300। আপনার কয়টা 23 নেওয়ার কথা ছিল? 99টা, আপনি নিয়ে ফেলছেন কয়টা? 100টা, একটা বেশি নিছেন, তাহলে একটা কমাই দেন। ঠিক আছে, বাড়ায় নিলে কমাই দিবেন। তাহলে 2300 থেকে 23 বিয়োগ দিলে হচ্ছে 2377, তাই না? 2277। আচ্ছা, তো গেল এই অঙ্কটা আপনারা শেষ করবেন। আর এই 3 নাম্বার ম্যাথটা একটু দেখেন। 3 নাম্বার ম্যাথে 99 98 এরকম উল্টা ধারা, অর্থাৎ কমতেছে দেখেন। ঠিক আছে, এটা এইভাবেই করা যাবে, কিন্তু সবচেয়ে সুবিধা হয় কি করলে জানেন? এই অঙ্কটা আমি উল্টায় নিই, ব্যাস আপনি 40 কে শুরুতে নিয়ে যান, 99 কে লাস্টে নিয়ে যান, তাহলে অঙ্কটা সিম্পল হয়ে যাবে, তাই না? 40 মনে করেন প্রথম পদ, 99 হচ্ছে লাস্ট পদ, উল্টায় নিলে একই কথা। সো উল্টায় নিয়ে ম্যাথটা করে ফেলবেন। এখানে দেখেন স্পেশাল প্রবলেম কি বলতেছে, যে এখানে 5 + 8 + 11 + ডট ডট শেষ পদ দেওয়া আছে? দেওয়া নাই, শেষ পদ দেওয়া নাই। কি বলছে? ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? তার মানে শেষ পদ দেওয়া না থাকলেও টোটাল পদ কয়টা, অর্থাৎ n এর ভ্যালু দেওয়া আছে 20, তাই না? তাহলে আমি যদি দেখি কি দেওয়া আছে, তাহলে দেখেন আমরা পাওয়া যাচ্ছে হলো a এর ভ্যালু 5, d এর ভ্যালু পাওয়া যাচ্ছে 3, n এর ভ্যালু পাওয়া যাচ্ছে 20। তাহলে ওই যে আপনাদের যে খটপটের সূত্রটা, এই সূত্রটা কিন্তু এখন অ্যাপ্লাই করা যাবে। s = 2a + n - 1 * d, তাই না? এইটা ডিভাইডেড বাই 2 ইনটু n। দেখেন এখানে a লাগবে, n লাগবে, d লাগবে, a n d, তাই না? সবই আছে আমার, a n d তিনটাই আছে, এখানেও n লাগবে। সো আমি সবকিছু আসলে পেয়ে গেছি। সো এই খটপটের সূত্রটা দিয়ে এই ম্যাথ করা যাবে। ঠিক আছে, এই জন্যই আমি খটপটের সূত্রটা মনে রাখতে বলছিলাম। ওকে, আপনি চাইলে কিন্তু এই সূত্র ছাড়াও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার এই 20টা যে পদ, তার মানে শেষ পদ কত? 20তম পদ, সেই পদের ভ্যালু বের করে তারপরে অঙ্কটা করতে হবে, কারণ সেটাই হচ্ছে আপনার শেষ পদ। শেষ পদের ভ্যালুটা আগে বের করে নিতে হবে। সো এটা এভাবে করা যায়। তো আপনি এই সূত্র যদি মনে রাখেন তাহলে একবারে হয়ে যাচ্ছে। সো এটাই। এরপরে দেখেন এইখানে মিসেলানিয়াস, অর্থাৎ কিছু মানে জগা খিচুড়ি কিছু প্রবলেম আমরা এখানে দিছি। সলভিং বাই ইন্সপেকশন, এটা একটু খেয়াল করেন। 2 + 6 + 10 + ডট ডট ডট, এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত? এখন মনে করেন যে এই ম্যাথের জন্য আপনি একটা বিশাল ফর্মুলা অবতারণা করলেন, তাই না? ওই s = 2a + n - 1, কিন্তু এটা করার আসলে দেখেন করলে আপনার হাস্যকর হয়ে যাবে। কেন হাস্যকর হয়ে যাবে? এখানে আমার সমষ্টি কয়টা পদের? মাত্র 5টা পদের। এটার জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাওয়ার দরকার আছে? আপনি খেয়াল করেন, মাত্র 5টা পদ এবং অলরেডি 3টা পদ আপনার এখানেই দেওয়া আছে, তাহলে বাকি 2টা পদ খালি দিয়ে দেন। কত করে বাড়তেছে? 4 4 করে বাড়তেছে। তাহলে 10 এর পরে কত হবে? 2 + 6 + 10, তাহলে এরপরটা হবে 14, এরপরটা হবে 18। এই কয়টা পদ আপনি হাতে যোগ করতে পারবেন না? 6 10 16 আপনি 18, 18 18 কত হয়? 18 18 36, 36 আর 14 36 40 50, এই তো শেষ। সূত্র লাগতেছে। আপনার যদি মনে হয় যে না সূত্র আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলতেছি যে যদি খুব কম পদ হয় তাহলে আপনি চাইলে এইভাবেও শেষ করে ফেলতে পারেন। ঠিক আছে, সেটা আপনার চোখের
দেখার ক্ষমতা বা পর্যবেক্ষণের যে ক্ষমতা সেটা আপনার যদি সেটাতে যদি আপনার ধরা পড়ে তাহলে করবেন, আর না করলে সুতো দিয়ে করবেন, কারণ ওখানে তো সময় কম থাকে, তো খুব দ্রুত ক্যাচ করতে পারাটা হয়তো কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, এবার দেখেন এখানে বেশ কিছু ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথ বিসিএস এর সাধারণত এখনো পর্যন্ত দেখা যায়নি, কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় প্রচুর আসে। তো আমরা একটু হালকা এগুলো লিখে রাখবো, যেমন 1 2 3 4 5 ডট n, তার মানে কি সব নাম্বারই আছে এখানে। গ্যাপ কত করে দেখেন তো, এক এক করে গ্যাপ না। সো এই গ্যাপ যদি হয় তাহলে দেখেন তো এটার জন্য আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, এটা সামেশনের ফর্মুলা, সমষ্টি সমান প্রথম শেষ পদ কত n প্লাস প্রথম পদ কত 1 ডিভাইড বাই 2, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইড বাই 2। এটা কি জানি পেলাম? এটা পেলাম গড়। গড়ের সাথে কি গুণ করতে হয়? পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা 1 থেকে n পর্যন্ত সবাই আছে দেখেন, তার মানে পদ সংখ্যা কয়টা? n টা। তার মানে এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা বুঝা গেল? দেখেন এটাই আমি আসলে ডান পাশে লিখছি, n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। সো এই ফর্মুলা আকারেই কোশ্চেনটা আসে যে 1 থেকে n পর্যন্ত সমষ্টি এর সমান কত? n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। এটা সরাসরি মনে রাখতে পারেন, আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যা দিয়েও বের করতে পারেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2n প্লাস 1 ইকুয়ালস টু কত? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখেন তো, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে কি হবে? 7, 7 এর পরে 9। তার মানে এই সংখ্যাগুলো কি বেজোড় সংখ্যা, তাই না? তার মানে বেজোড় সংখ্যা, সকল বেজোড় সংখ্যার সমষ্টি, আসলে সকল বেজোড় সংখ্যা না, n তম বেজোড় সংখ্যা পর্যন্ত সমষ্টি দেখেন, তাই না? 2n - 1, এটা হচ্ছে n তম বেজোড় সংখ্যা। এই n তম বেজোড় সংখ্যা পর্যন্ত যে সমষ্টি, সেই সমষ্টির ভ্যালু হচ্ছে n স্কয়ার। মানে যেই কয়টা এখানে পদ আছে, যদি 5টা থাকে তাহলে 5 এর স্কয়ার, 6টা থাকলে 6 এর স্কয়ার। আপনি খেয়াল করে দেখেন, মনে করেন শুধু 1 প্লাস 3 এটুকু হিসাব করতে চাচ্ছেন, তাহলে কয়টা পদ? দুইটা। দুইটা পদ হলে 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত? 4। একটু দেখেন তো, এটা 4 না? 1 যোগ 3 কত হয়? 4 হয়। আপনি একটু এই পর্যন্ত হিসাব করেন তো, কয়টা পদ? 3টা পদ। 3টা পদ সাম কত হচ্ছে একটু আপনি মুখে মুখে হিসাব করেন। 3 আর 1 4, 5 4 9, 9 হচ্ছে না? এবার দেখেন তো কয়টা পদ এখানে? 3টা। 3 এর স্কয়ার কত? 9। ইন্টারেস্টিং না? অর্থাৎ যেই কয়টা পদ তার স্কয়ার, যেই কয়টা পদ তার স্কয়ার। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, সো এখানে 1 থেকে শুরু করে 2n - 1 পর্যন্ত আছে, তাহলে কয়টা পদ আছে? n টা পদ আছে। এইজন্য সমষ্টি আমি লিখছি n স্কয়ার। যদি 7টা থাকে আমি লিখব 7 স্কয়ার। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা হচ্ছে, n এর জায়গায় x বা y বা যে কোনো ভেরিয়েবল দিয়ে দিতে পারি। হ্যাঁ, যদি x থাকে, এখানে x লেখা থাকে, তাহলে জাস্ট পার্থক্যটা কি হবে? x * x + 1 / 2 হবে, তাই না? বা এখানে যদি x থাকে তাহলে এখানে x স্কয়ার হবে। আচ্ছা, সাম্প্রতিক সময়ের প্রশ্ন, একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের সমষ্টি 75। এটা 38তমতে আসা কোশ্চেন, আমি একটু আলাদা করে এটা এখানে অ্যাড করছি। দেখেন, সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি হলো 18, তাই না? তার মানে আমি বলতে পারি a প্লাস n - 1 ইনটু d সমান হচ্ছে 18। অর্থাৎ a প্লাস n এর জায়গায় কত? পঞ্চম, মানে হচ্ছে 5 - 1 ইনটু d সমান 18। তার মানে a প্লাস 4d সমান 18। এরপরে কি বলছে? প্রথম 5টি পদের সমষ্টি হচ্ছে 75। এখন দেখেন প্রথম 5টা পদের সমষ্টি, প্রথম 5টা পদের সমষ্টি, তাহলে এর জন্য ফর্মুলা কি বলেন তো? ওই যে আপনাদের সেই খটোমটো ফর্মুলাটা, কারণ এখানে পদের সংখ্যা দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে খটোমটো ফর্মুলাটাই যদি আমি অ্যাপ্লাই করি, বা আপনি আচ্ছা ঠিক আছে, ওইটাই অ্যাপ্লাই করেন। 2a প্লাস n - 1, n কত? 5, তাহলে 5 - 1 ইনটু d ডিভাইড বাই 2। এইটার সাথে গুণ হবে কি? এটার সাথে গুণ হবে হচ্ছে n। n কত? 5, তাই না? তাহলে 2a, a জানি না আমি, 5 - 1 মানে 4, 4d ডিভাইড বাই 2 ইনটু হচ্ছে 5। তাহলে 2a প্লাস 4d, এটাকে যদি আপনি দিয়ে ভাগ করেন তাহলে 2 কমন নেওয়া যায়। দেখেন a প্লাস 2d ডিভাইড বাই 2 ইনটু 5, তাহলে 2 2 কাটা, a প্লাস 2d ইনটু 5। এই জিনিসটার ভ্যালু কত? 75। ঠিক আছে? আপনি খেয়াল করেন
যে a প্লাস 4d, এই যে এটা এক নম্বর সূত্র দেন, a প্লাস 4d সমান 18, এটা এক নম্বর। আর a প্লাস 2d সমান হবে 75/5, তাই না? এটা হবে হচ্ছে 2 নম্বর। 75/5 মানে কি? 5/15 মনে হয় 75 না? 15, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই দুইটা সমীকরণ থেকে আমি d বের করতে পারি কিভাবে? এটা মাইনাস করে ফেলাম, a কেটে যাবে আর 2d থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে 3, তাহলে d সমান হলো গিয়ে 3/2। তাহলে d বের হয়ে গেল। d যদি বের হয় তাহলে a বের করার মধ্যে কি? a সমান, এই সমীকরণে যদি আমি d বসাই দিই, a প্লাস 4 ইন্টু d সমান 18, তার মানে হচ্ছে 2 3 দুগুণে 6, a সমান হচ্ছে 18 মাইনাস 6 মানে 12। a এর ভ্যালু হলো আমার 12 আর d এর ভ্যালু হচ্ছে 3/2। তাহলে প্রথম, আচ্ছা d বের করার করে ফেলছি, সমস্যা নাই। a এর ভ্যালু কত? a এর ভ্যালু চাইছে, প্রথম পার্টটি কত? a এর ভ্যালু হলো গিয়ে 12। ওকে, গুণোত্তর ধারায় আসেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার এই ম্যাথে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করে অনেক সময় সলিউশন করা লাগতে পারে, সেটা আপনি বুঝবেন। যে যেমন এই ম্যাথে কি ছিল, দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, দুইটা সূত্রে কি কি ছিল? a আর d ছিল অজানা, অজানা রাশি দুইটা। অজানা রাশি দুইটা হলে তো আমার অবশ্যই এটা সলভ করতে হবে, তাই না? অপূর্ণায়ন বা প্রতিস্থাপন কোনো একটা পদ্ধতিতে আমি একটা ইকুয়েশন সলভ করব। ওকে, তাহলে এখন আমরা সমান্তর ধারা শেষে গুণোত্তর ধারায় হাত দিচ্ছি। গুণোত্তর ধারা দেখেন 35, 37, 39 এই তিনটাতে আসছে, এবং 39-এ যেটা আসছে সেটা একদম রিপিটেড কোশ্চেন। এটা সম্ভবত 35তম বা 26তম এরকম কোনো একটা বিসিএস এ আসা কোশ্চেন, মানে রিপিট কিন্তু হয়। যখন বিসিএস স্পেশাল হয় তখন কিন্তু কোশ্চেন রিপিট হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সব সুন্দর করে শেষ করবেন। আর নতুন ম্যাথ করার ক্ষেত্রে আপনি ফলো করবেন হচ্ছে 35 থেকে 40-এ কোন টপিকগুলো থেকে আসছে সেটাকে ফলো করবেন, কিন্তু প্র্যাকটিস করার সময় সবই করতে হবে। আচ্ছা, গুণোত্তর ধারার একটা উদাহরণ এখানে দেওয়া আছে, আমাদের সেই পুরনো উদাহরণ যেখানে 2 2 করে গুণ হচ্ছিল, ঠিক আছে? সেই উদাহরণটাই দেখেন আমরা এখানে দিছি। এই গুণোত্তর ধারার যে ক্যালকুলেশন, আমরা গুণোত্তর ধারা নিয়েও একটা ডিটেলস পড়াশোনা করব, যেটা আমরা সমান্তর ধারার ক্ষেত্রে করছি না, ওই রকম একটা পড়াশোনা। অর্থাৎ সমষ্টি বের করব, কোন একটা n-তম পদ বের করব, বা ধরেন কোন একটা পদের ভ্যালু দেওয়া আছে সেটা কততম পদ সেটা বের করব, অর্থাৎ উল্টা প্রসেসটা করব। তো এই কাজগুলো করার জন্য আমার সমান্তর ধারার মতোই 4টা টার্ম আছে এখানে। সেই 4টা টার্মের প্রথমটা হচ্ছে a, প্রথম পদ, তারপরটা কি? শেষ পদ, এরপরে কি? পদ সংখ্যা, আর কি? d ছিল, তাই না? এর আগের বার d ছিল, এখানে d না থেকে এখানে হবে r। d কেন ছিল? কারণ ডিসটেন্স, ওইখানে তো সমান পার্থক্য থাকতো তাই ডিসটেন্স ছিল, কিন্তু এইখানে আমার রেশিও থাকবে। রেশিও মানে কি? দুইটা পদের অনুপাত বা সাধারণ অনুপাত, শব্দটা লেখা আছে। এই r কে আমরা বলবো সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতের যা জিনিসটার কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? r দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই r এর ফর্মুলাটা কি দেখেন তো? r এর ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বা যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ। যেমন চিন্তা করেন, এই জায়গায় এই উদাহরণটাতে আমি যদি সাধারণ অনুপাত বের করতে চাই তাহলে কি করতে পারি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 2 ভাগ 1 কত হবে? 2। আবার আপনি যদি চান না আমি এখান থেকে করব, ঠিক আছে? 16 ভাগ 8 করেন তো, 16 ভাগ 8 কত হয়? 2, ঠিক আছে? 8 ভাগ 4 কত? 2, 4 ভাগ 2 কত? 2। তার মানে যে কোনো পদ ভাগ তার আগের পদ করলে আমি কি পাবো? সাধারণ অনুপাত পাবো। কিন্তু নরমালি আমি হিসাবটা করবো কোথা থেকে? দ্বিতীয় ভাগ প্রথম থেকে। কিন্তু কেন আমি এটা বলতেছি তার কারণ আছে। দেখেন, তার কারণ হচ্ছে, ধরেন আপনাকে এরকম একটা ম্যাথ দিল, ধরেন কি দিল? 3, তারপরে দিল হচ্ছে 9, না 9 দেয় নাই, 3 ডট 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 ডট, তারপরে দিল হচ্ছে 81, তারপরে দিল হলো আপনার প্লাস, তারপরে দিল হচ্ছে 3 40 প্লাস ডট ডট ডট, এরকম একটা কিছু দিল, ঠিক আছে? দিয়ে বললো যে এটি একটি গুণোত্তর ধারা,
এটি একটি গুণোত্তর ধারা, এর আর এর মান কত, সাধারণ অনুপাত কত। এখন আপনি তখন চিন্তা করলেন কি ব্যাপার, প্রথম পদ আছে দ্বিতীয় পদ নাই, তাহলে আমি ভাগ দেবো কি দিয়ে? ঠিক আছে, এটা কোনো ইস্যু না। আসলে আপনি ভাগ কি দিয়ে দিবেন বলেন তো? এই যে এখানে পাশাপাশি দুইটা পদ আছে, তাহলে এইখান থেকে আমরা কি করবো, 243 ভাগ 81 এইটা ভাগ দেবো, রাইট? এটা ভাগ দেবো, ভাগ দিলে দেখবেন 3 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই কারণেই আসলে এই কথাটা বলা। আচ্ছা, পদ সংখ্যা, তাহলে আমার টার্ম কি কি ভাইয়া? টার্ম কি কি? টার্ম হচ্ছে এ প্রথম পদ, এল হচ্ছে শেষ পদ, ডি এর পরিবর্তে এখন থাকবে আর, আর এন হচ্ছে কি আমার পদ সংখ্যা। ঠিক আছে, এখন আসলে এই জিনিসগুলো বের করার ফর্মুলা কি? এর আগের বার পদ সংখ্যা বের করার একটা শর্টকাট ছিল, এখানে কোনো শর্টকাট শর্টকাট নাই। ঠিক আছে, এটা পদ সংখ্যা বের করার একটা আলাদা প্রসেস থাকবে এখানে। দেখেন, তার আগে আমরা সূত্রগুলো একটু ঝালাই করে নিই। ক্যাটাগরি দিয়ে এখানে ম্যাথগুলো করা আছে। ক্যাটাগরি ডি, এটা ইগনোর করতে পারেন আপনারা, ক্যাটাগরি ডি লেখা আছে, এটা টাইপ 1 মনে করেন। ঠিক আছে, বা ক্যাটাগরি বি লেখা থাকবে, সমস্যা নেই। ক্যাটাগরি বি। আচ্ছা, ক্যাটাগরি বি এর জন্য সূত্র কি আমার? n তম পদ সমান, এই সমান্তর ধারায় কি ছিল? n তম পদের ফর্মুলা ছিল হচ্ছে u প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা ছিল, তাই না? এইখানে জাস্ট কি হবে? এখানে হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হবে হলো n তম পদের সূত্র। একটু ভালো করে ঝালাই করে নেন মাথার মধ্যে, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমাদের যতটা সম্ভব মুখস্থ রাখতে হবে, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এইখানে a প্রথম পদ, আর হচ্ছে সাধারণ পদ, এগুলো তো আমরা জানি। আর n কি বলেন তো? n হচ্ছে n তম পদ, সেই n এর ভ্যালুটা, তাই না? সিরিয়াল নাম্বারটা n হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। ওকে, আচ্ছা আসেন আমরা এই এক্সাম্পলটা করে ফেলি। 1/√2 কমা 1 কমা √2 ডট 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 ডট, এই ধারাটির 10তম পদ কত? 10তম পদ বের করার ফর্মুলাটা আগে লিখে ফেলি আমরা। ফর্মুলাটা কি? n তম পদের ফর্মুলা সমান হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর জায়গায় যদি 10 হয়, তাহলে কি করব? শুধু n এর জায়গায় 10 বসাই দেব। a ইনটু r টু দি পাওয়ার 10 মাইনাস 1, তার মানে a ইনটু r টু দি পাওয়ার 9। এখন দেখেন, a আর r তো জানি না, জানি না? আসলে জানি, কিভাবে জানি? এইখান থেকে আমি a পাচ্ছি। দেখেন ধারাটাতে প্রথম পদ কত? 1/√2, তাহলে a পেয়ে গেলাম। এবার পেতে হবে কি? r এর মান। r এর মান পাওয়ার বুদ্ধি কি বলেন তো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বা তৃতীয় পদ ভাগ প্রথম পদ। দেন তো এটা ভাগ করে আলাম না, √2 ভাগ 1, এটাই ভাগ করে ফেল। √2 ভাগ 1 মানে কি? √2, বা 1 ভাগ এটা করলে ওই √2ই পাবেন। সো সাধারণ অনুপাত আমি r সমান কত পাচ্ছি? √2/1 সমান হচ্ছে √2। তাহলে এই r এর জায়গায় আমার বসবে হলো √2, আর পাওয়ারটা কার উপরে? পাওয়ারটা কিন্তু r এর উপরে, সো √2 এর উপরে 9 হবে। ঠিক আছে, এখন আপনি দেখেন 1/√2 ইনটু √2 এর উপরে পাওয়ার কত? 9, তাই না? আপনি একটা কাজ করেন, √2 এর উপর পাওয়ারটা আপনি যদি এই কাজ করেন যে √2 এর উপর পাওয়ারটা 8 প্লাস 1 করে দেন। আচ্ছা না, এটা করার দরকার নেই, √2 এটা √2 এর উপরে 9 থাকে। হ্যাঁ, এখান থেকে আসে √2 ইনটু √2 টু দি পাওয়ার 9, তাই না? এই √2 দিয়ে √2 টু দি পাওয়ার 9 কে যদি আপনি কাটাকাটি করেন, তাহলে কত থাকবে বলেন তো? √2 টু দি পাওয়ার 8 থাকবে। মানে এটা 9টা √2 ছিল, এখানে একটা গেল। বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, দেখেন √2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, মানে নিচে থাকলে পাওয়ার 1 বিয়োগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1, মানে √2 টু দি পাওয়ার কি হবে? 8 হবে। √2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 মানে 2 টু দি পাওয়ার হাফ, √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, তারপরে 8, তার মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 মানে হলো আপনার 16। এটা কি ক্লিয়ার হলো? ক্যালকুলেশনটা একটু খেয়াল করবেন। ক্যালকুলেশনটা √2 দিয়ে তো এই জন্য একটু হয়তো ঝামেলা হয়েছে, কিন্তু ইটস ওকে। √2 এটার মানে হচ্ছে আসলে 2 টু দি পাওয়ার হাফ, বুঝছেন? √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ,
এই এরকম রূপ থাকলে সেটা উপরে পাওয়ার হিসেবে লেখা যায়। ওকে, এনিওয়ে, আচ্ছা এখন আমরা পরের ক্যাটাগরিতে চলে যাব। এটা হচ্ছে আপনার, মনে করে দেখেন এটা কোন ধরনের ম্যাথ। ওই যে পদের ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করতে হচ্ছে এটা সিরিয়াল নাম্বার কত, মনে আছে? এরকম ম্যাথ আমরা সমান্তর ধারায় করেছি। তো সমান্তর ধারায় কিভাবে করছিলাম? সমান্তর ধারায় করছিলাম হচ্ছে সূত্র দিয়ে, ওই একই সূত্রে বসাই দিব। এবার এই দুটো জিনিস জানা থাকবে, n এর ভ্যালু বের হবে। হ্যাঁ, তাহলে আসুন এই ম্যাথটা একটু করে ফেলি। আমরা এখানে 45তম বিসিএস এর ম্যাথটা আসছে দেখতে পাচ্ছি। তো আসলে এই ম্যাথটা একটু দেখি যে এখানে আগের ম্যাথটাই কিন্তু, তাই না? একটু আগে যে ম্যাথটা করছি ওই ম্যাথটাই খেয়াল করে দেখেন। তার মানে এই ম্যাথে a এর ভ্যালু হচ্ছে 1/√2, r এর ভ্যালু কত? √2। একটু আগে হিসাব করছি দেখেন, আমরা আর হিসাব করতে যাচ্ছি না। এবার এই পদটা, 8√2 পদটা যদি n তম পদ হয়, যদি আমরা ধরে নিই n তম পদ, তাহলে a * r⁻n−1। এখানে a কত বলেন তো? a আমরা লিখে রাখছি এখানে, এই যে a হচ্ছে 1/√2 ইনটু r কত? √2n−1। r এর মান হচ্ছে √2n−1। এখন দেখেন এই √2 কে আমরা যদি এইখানে নিয়ে আসি, এই √2 কে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হচ্ছে? 8√2 ইনটু √2, তার মানে 8 ইনটু 2, √2 কি হবে? √2 হোল স্কয়ার মানে 2 হবে, ইকুয়ালস টু √2n−1। এটা কি 8 ইনটু 2 মানে কি? 8 ইনটু 2 কে কি লেখা যায় বলেন তো? 8 কে লেখা যায় 2³ ইনটু 2 সমান √2 কে লেখা যায় হচ্ছে 2^½ তার উপরে n−1, 2n−1 ভাগ 2, আর এদিকে হচ্ছে 2^3 আর একে 4, 4। এই ক্যালকুলেশনগুলো হচ্ছে আপনার সূচকের ক্যালকুলেশন। সূচক নামে একটা ইয়ে থাকবে, চ্যাপ্টার থাকবে। ওই চ্যাপ্টার করলে আপনার এটা আরো ক্লিয়ারলি আপনি মানে বুঝতে পারবেন। আপাতত এই সূত্রগুলো খেয়াল করেন, ফর্মুলা দিয়ে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আর ক্যালকুলেশন বুঝতে যদি সমস্যা হয়, সূচকে গেলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন 2^4 সমান 2n−1/2, তাহলে n−1/2 এটা সমান কত দ্বারা? ওকে, ক্যাটাগরি সি তাহলে আমাদের শেষ হলো। কততম পদ সেটা আমরা বের করেছি, তাই না? n = 9। আচ্ছা, তো এখন আমরা পরের ক্যাটাগরিতে চলে যাব, ক্যাটাগরি ডি। দেখেন এখানে আমরা সমান্তর ধারার সমষ্টি যেরকম একটা সূত্রের মাধ্যমে বের করতাম, এখানে গুণোত্তর ধারার ওরকম একটা সূত্র আছে। সমান্তর ধারার সমষ্টিটা একটু মনে করেন তো কি ছিল? s = 2a + n−1 * d / 2 * n, তাই না? এরকম একটা সূত্র ছিল আমাদের। জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বললাম। আচ্ছা, একই রকম ভাবে গুণোত্তর ধারার একটা সমষ্টির ফর্মুলা আছে। এই ফর্মুলাটা এখানে আমরা লিখে ফেলছি। দেখেন ওই ফর্মুলা a * 1 - r⁴ / 1 - r। এটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টির ফর্মুলা। ওকে, এখন এই ফর্মুলাটার কিন্তু আরেকটা ভার্সন আছে। ফর্মুলার আরেকটা ভার্সন হচ্ছে, বই পুস্তকে লেখা থাকে যে এইটা হলো r > 1 এর জন্য প্রযোজ্য, আর a ইনটু এটা ঠিক উল্টা রকম, মানে r⁴n সামনে আর 1টা পিছনে, r⁴n - 1 / r-1। একটু খেয়াল করে দেখেন, এইটা আর এটা একদম কাছাকাছি, শুধুমাত্র এটা r⁴n আর 1 একটা আরেকটা জায়গায় সুইচ করছে। এইটা ওর জায়গায় গেছে, ও এর জায়গায় আসছে, তাই না? নিচেও তাই দেখেন 1 - r, এখানে r-1। এই জিনিসটা r > 1 এর জন্য প্রযোজ্য। এইরকম দুইটা ফর্মুলা বইয়ে লেখা থাকে, ঠিক আছে? তো আমরা চাইলে আসলে দুইটা ফর্মুলার জায়গায় একটা ফর্মুলা ব্যবহার করে ম্যাথ করতে পারবো, কারণ এইটা দিয়ে ম্যাথ করলে যা অ্যান্সার আসবে, শুধু এই একই একটা জিনিস যদি আপনি সবসময় অ্যাপ্লাই করেন তাহলে যা অ্যান্সার আসবে, এটা এই কেসে আর এটা এই কেসে ব্যবহার করলেও এই একই অ্যান্সারই আসবে। সো অ্যাকচুয়ালি দুইটা দুই রকম ভাবে করার কোনো প্রয়োজন আমি আসলে বোধ করি না। সুতরাং যে কোনো একভাবে আপনি করবেন, কারণ আপনি তো আবার রিটেনও করছেন না, আপনি করছেন এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য আপনি কোন সূত্র ব্যবহার করলেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সো আমরা যে কোনো একটা সূত্র বেছে নিব। আমরা মোটামুটি উপরের সূত্রটাই বেছে নিলাম। ওকে, এখন দেখেন এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলেন। a *
1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। খেয়াল করে দেখেন এখানে কিন্তু n আছে, হ্যাঁ, r এর উপরে পাওয়ার কিন্তু n মাইনাস 1 না, যেটা আমাদের যে কোনো n তম পদের ক্ষেত্রে কি ছিল a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এখানে কিন্তু n মাইনাস 1 না, এখানে হচ্ছে n। ওকে, এটা r এর যে কোনো মানের জন্য প্রযোজ্য, মনে থাকবে। ওকে, এখন আসেন আমরা এই ম্যাথটা করি। এটা কি বলছে, এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত আছে। পদের সংখ্যা কিন্তু কম, 5টা, সো আপনি মোটামুটি হাতে যোগ করতে পারেন, কিন্তু ওইটা মোটামুটি গুণোত্তর তো ওই জন্য একটু ঝামেলা ফিল হতে পারে। আমরা ফর্মুলা দিয়ে করবো। আসেন ফর্মুলা দিয়ে যদি করি তাহলে আমার কি কি লাগতেছে দেখেন, a এর ভ্যালু, n এর ভ্যালু, r এর ভ্যালু, a n r। সবসময় খেয়াল রাখবেন 3টা ভ্যালু লাগে, কিন্তু এই যে এরকম ফর্মুলায় 3টা ভ্যালু লাগে। যেমন আমরা এই যে সমান্তর ধারার যে সমষ্টির ফর্মুলা, যেটা যে একটু খটোমটো ফর্মুলা, হ্যাঁ, সেই ফর্মুলাতেও একটু খেয়াল করেন কয়টা জিনিস জানা লাগে, a জানা লাগে, n জানা লাগে, d জানা লাগে, এই তো, আর n তো আগেই লিখছি। সো a n আর d। ঠিক তেমনি এই ফর্মুলাতে দেখেন a n আর এই d এর জায়গায় এখানে জিনিসটা কি, এখানে জিনিসটা r না, ওখানে ছিল সাধারণ অন্তর আর এখানে সাধারণ অনুপাত। তো যাই হোক, এই 3টা জিনিস জানা থাকলে একটা ম্যাথের একটা গুণোত্তর ধারার সমষ্টি বের করা যায়। তাহলে দেখেন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমার প্রথম পদ a এর ভ্যালু 1, r এর ভ্যালু কত একটু দেখেন তো। r এর ভ্যালু হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 1/3 ভাগ 1, তার মানে কি দাঁড়াচ্ছে 1/3। ওকে, এরপরে কি গুণোত্তর ধারার n, এই গুণোত্তর ধারার n কত, এটা আমরা কিভাবে পাবো বলেন তো। n পাওয়ার বুদ্ধি কি ছিল, n পাওয়ার বুদ্ধি, এইখানে n পাওয়ার বুদ্ধি কি দরকার আছে আসলে, এটা একটু দেখেন তো কোশ্চেনটা আরেকবার পড়েন। এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি, তার মানে এই 5ই n না, কয়টা পদের সমষ্টি, 5টি, তার মানে n এর ভ্যালু আমার দেওয়াই আছে। সো n ইকুয়ালস টু 5, তাই না। এটা একটু খেয়াল করবেন যে কি কি তথ্য আপনাকে দেওয়া হয়েছে। তাহলে a আমরা পেয়ে গেলাম, r তো পাবো ভাগ করে, আর n পাইলাম হচ্ছে 5। এখন এই 3টা যদি এখানে অ্যাপ্লাই করি, a ইকুয়ালস টু 5টা পদের সমষ্টি হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, এখানে আমি থার্ড সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, ডিভাইডেড বাই 1 মাইনাস r, আর কত 1/3। তাহলে এই 1 তো গুণ করলে যা হয় তাই, 1/3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243 ডিভাইড বাই 1 মাইনাস 1/3। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 5 বা 3 টু দি পাওয়ার 5 ই রেখে দেন, সমস্যা নাই, 3 টু দি পাওয়ার 5 ই রেখে দেন। 3 টু দি পাওয়ার 5 যদি রাখেন তাহলে এখানে আপনারা লসাগু করলে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইড বাই 2/3 আসবে। তারপরে হবে হচ্ছে, এরপরে ক্যালকুলেশনটা যদি শেষ করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5টা 3 এর গুণফল, অর্থাৎ 243 মাইনাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2/3। তাহলে আমরা যদি দেখি এটা 242 ভাগ 3 টু দি পাওয়ার 5 ইনটু, যেহেতু ভাগ তাহলে কি হবে ইনটু করে এটা উল্টাই দেবো, তাই তো, মনে আছে, 3/2। 3/2 করলে এখানে দেখেন 3 দিয়ে 3 টু দি পাওয়ার 5 কে কাটলে 3 টু দি পাওয়ার 4 থাকে, আর 2 দিয়ে এটা কাটলে কত হবে, মোটামুটি 120 121 থাকবে, তাই না। তাহলে 121 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে আমার মোটামুটি आंसर, তাই তো। তো এই গেল। এখন আমরা ক্যাটাগরি ই তে চলে আসি। আপনারা সলিউশনটা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, মানে পুরোটা যদি আরেকবার একটু দেখতে চান। আচ্ছা, এবার দেখেন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বলে একটা কথা আছে, যেটা কিনা সমান্তর ধারায় আমরা দেখি নাই। হ্যাঁ, গুণোত্তর ধারায় কি সমষ্টি, এটা অসীমতক সমষ্টি, ক্যাটাগরি ই। এই অসীমতক সমষ্টি জিনিসটা কি, এটা একটু আমরা আইডিয়া নিই। দেখেন কোশ্চেন খেয়াল করেন, এখানে হাফ থেকে এই কোশ্চেনটা শুরু হয়েছে, হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ডট। এই ধারা অসীমতক সমষ্টি কত হবে,
এই কোশ্চেনটা আরেকটা ভাষাতেও লেখা থাকতে পারতো, সেটা হচ্ছে অনন্ত ধারার সমষ্টি কত, তাই না? এই ধারার অসীমতক সমষ্টি কত, অথবা এই ধারার অনন্ত সমষ্টিটা কত, বা এই অনন্ত ধারার সমষ্টি কত। সো দুই রকম ভাষাতেই কোশ্চেন থাকতে পারে, দুইটার অ্যান্সার একই রকম হবে, এবং সেই অ্যান্সারটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক আছে, এটা হচ্ছে গুণোত্তর ধারার কি সমষ্টি? অসীমতক সমষ্টির ফর্মুলা। অসীমতক সমষ্টি কথাটার মানে কি সেটা একটু জানার চেষ্টা করি। দেখেন, অসীমতক সমষ্টি কথার মানে হচ্ছে এই ধারা কখনো কোনো একটা পদে গিয়ে শেষ হবে না, আজীবন চলতে থাকে। আজীবন চলতে থাকে মানে কি? 1/8 এর পরে 1/16, তারপরে 1/32, তারপরে কি হবে বলেন তো 1/64, তারপরে 1/128, এরকম করতে করতে কোথাও গিয়ে যে থামবে এমন না, এটা সারা জীবন ধরে চলতে থাকবে। ঠিক আছে, অসীম পর্যন্ত যদি চলতে থাকে তাহলে সেই পুরা জিনিসটার যে সাম হবে 1/2, 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত গেলে যে সাম হবে, সেই সামটা খুব আশ্চর্য মনে হলেও এই সবগুলো জিনিসের সমষ্টি আসলে এক। কিভাবে এক হলো এটা আমরা দুইভাবে দেখার চেষ্টা করব। দেখেন, প্রথমে যেভাবে দেখবো সেটা হচ্ছে যে ফর্মুলা আছে, এই ফর্মুলা একটু অ্যাপ্লাই করে দেখি। দেখেন, এই ধারার অসীমতক সমষ্টির ফর্মুলা কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আপনি একটু খেয়াল রাখবেন আগের ফর্মুলা আর এই ফর্মুলার পার্থক্যটা কোথায়। দেখেন, এইটা ছিল কোন পদ পর্যন্ত? n তম পদ পর্যন্ত সমষ্টি। এটা কিন্তু অসীমতক সমষ্টি না, এটা সসীম, অর্থাৎ যেটা সীমানা আছে তার সমষ্টি। তো সীমানা কত দূর পর্যন্ত? সীমানা n তম পদ পর্যন্ত সীমানা। সেই সীমানা থাকে এই যে n এর একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? n পর্যন্ত যেহেতু থামবে, এই জন্য a × 1 - r টু দি পাওয়ার n এই অংশটুকু যুক্ত আছে। কিন্তু এই অংশটুকু একটু ঢেকে ফেলি, তাহলে যা থাকে সেটাই হচ্ছে আমার অসীমতক সমষ্টির ফর্মুলা, তাই না? তার মানে এই দুটো ফর্মুলা কিন্তু কাছাকাছি। দেখেন, এই অংশটুকু জাস্ট n যুক্ত অংশটুকু বাদ দিয়ে দেন, তাহলে আপনার অসীমতক সমষ্টির ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইখানে আপনি a এর ভ্যালু কত দেখেন তো? এই ধারার ক্ষেত্রে a এর ভ্যালু হচ্ছে আমার হাফ, ডিভাইড বাই 1 মাইনাস r এর ভ্যালু কত? 1/4 ভাগ 1/2, 1/4 ভাগ 1/2 মানে 1/4 গুণন 2/1, তাই না? ভাগ দিলে কি হয়? উল্টে যায়, তাহলে 2 × 2 = 4, তাহলে হাফ। তার মানে r এর মানও হাফ, তাহলে 1 মাইনাস হাফ। আমরা কি করছি? ফর্মুলায় অ্যাপ্লাই করছি। ফর্মুলা অ্যাপ্লাই করে কি দেখলাম? হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ মানে সেটাও হাফ, তাহলে হাফ বাই হাফ মানে 1। তার মানে এই সূত্রে ফেলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটা অসীমতক সমষ্টি হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, তো সূত্র অ্যাপ্লাই করে মোটামুটি আপনারা অসীমতক সমষ্টির এইভাবে মান বের করতে পারেন। কিন্তু আমি একটু ইন্টারেস্টিং ওয়েতে এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। মানে এই জিনিসটা কেন আসলে 1 হচ্ছে, তাই না? একটু অদ্ভুত লাগার কথা, কারণ এত এত সংখ্যা, মানে সংখ্যার তো শেষ নাই এখানে। এই ধারার যে পদ, এই পদের তো শেষ নাই। আমি অসীম পর্যন্ত যোগ করবো, এতগুলা সংখ্যা যোগ করার পরও মাত্র 1 হবে, এটা একটা আশ্চর্য ঘটনা। তো আসেন আমরা একটু এই আশ্চর্য ঘটনাটাকে একটা কুমড়ার সাহায্যে দেখার চেষ্টা করি। মনে করেন আমাদের কাছে একটা এই কুমড়া আছে, হ্যাঁ, এটা ঠিক কুমড়া মনে হলো না। ওকে, আমরা একটু সুন্দর করে কুমড়া বা আপেল কিছু একটা বানাইলাম। মনে করেন এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের একটা কুমড়া। ওকে, তো এই কুমড়াটাকে আমরা কি করব? কাটবো। এই কুমড়াটাকে আমরা কেটে কেটে টুকরা করে আমরা হচ্ছে একটা জায়গায় রাখবো। যেমন ধরেন, মনে করেন যে এই পুরা কুমড়া, এখানে টোটাল কয়টা কুমড়া আছে বলেন তো? একটা কুমড়া না? টোটাল এই কুমড়াটা হচ্ছে একটা কুমড়া। এখন এই কুমড়াটাকে ঠিক মাঝ বরাবর আমরা কাটলাম। কেন কাটলাম? আমাদের ইচ্ছা হয়েছে তাই। ম্যাথে তো অনেক কিছুই করা হয়। একটা লোক বাজারে গিয়ে একসাথে মানে 2 ট্রাক তরমুজ কিনে ফেলে, তাই না? সো অদ্ভুত অদ্ভুত ঘটনা ম্যাথে ঘটে। সো আমরাও এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটাচ্ছি যে একটা কুমড়া এনে এমনি মনের সুখে আমরা কাটলাম। তো অর্ধেক করে কাটলাম, এই পাশে থাকলো হাফ, এই পাশে থাকলো হাফ। ওকে, গ্রেট। এবার কি করলাম? এই হাফটুকু আমি নিলাম, ঠিক আছে? এই হাফটুকু নিলাম, নিয়ে মনে করেন যে আমরা এই ম্যাট্রিক্স একাডেমিতে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা কিনে এনে ম্যাট্রিক্স একাডেমিতে একটা পিকনিক করতে চাচ্ছি, কিন্তু পুরা কুমড়া একবারে দিব না, অল্প অল্প করে দিব। তো কিভাবে দেওয়া যেতে পারে দেখেন। মনে করেন আপনি খুব কিপটা, হ্যাঁ,
আপনি পুরোটা দিতে চাচ্ছেন না, অল্প অল্প করে দিচ্ছেন। তো ঠিক আছে, আপনি প্রথমে অর্ধেক করে হাফ অংশটুকু এখানে দিলেন। ওকে, ঠিক আছে। এখন কি করলেন, তাহলে হাফ অংশ এখান থেকে নাই হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার ম্যাট্রিক্স একাডেমির যারা পাচক, রান্না বান্না যারা করেন, তারা এসে আপনাকে জানালো যে না আরো লাগবে। তখন আপনি কি করলেন, আপনি আবার অর্ধেক ছাড়া কিছু করেন না, মানে যা কিছু কাটেন সব অর্ধেক করে কাটেন। তো ঠিক আছে, আপনি তখন যেটা করলেন, এই যে হাফ আপনার কাছে ছিল, এটা হচ্ছে আপনার কাছে, এটা আপনার কাছে ছিল, আর এটা হচ্ছে আপনি ম্যাট্রিক্স একাডেমিকে দিচ্ছেন। ওকে, এখন দেখেন আপনার কাছে যে হাফ ছিল, এই হাফটাকে আপনি আবার সুন্দর করে ঠিক মাঝ বরাবর অর্ধেক করে কাটবেন। তাহলে যদি হাফকে আপনি আবার অর্ধেক করেন, তাহলে এখানে থাকবে 1/4, এখানে হবে 1/4। ঠিক আছে, এই 1/4 আপনি ম্যাট্রিক্স একাডেমিকে দিয়ে দিলেন। তাহলে ম্যাট্রিক্স একাডেমি আবার মোটামুটি এইরকম একটা স্লাইস পাইল এখান থেকে, এই 1/4 স্লাইস পাইল। ওকে, এরপরে ম্যাট্রিক্স একাডেমি গিয়ে বললো না আমার আরো কুমড়া লাগবে। তখন আপনি কি করলেন, এই 1/4 এর আবার অর্ধেক করলেন, 1/8 এই 1/8টাকে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এটুকু আমরা এখান থেকে মুছে দিচ্ছি, এখান থেকে নিয়ে আমি জাস্ট কি করতেছি, এখানে রাখতেছি। এরকম করে যদি আপনি সারা জীবন ধরে এটা অর্ধেক করে করে আপনি যদি এখানে যোগ করতে থাকেন, 1/8 এর পরে কত দিবেন আপনি, 1/16, তাই না? 1/16 যদি দিয়ে ফেলেন, 1/16 দিলে আপনার এইটুকু রয়ে যাবে 1/16। 1/16 এর আবার অর্ধেক যদি দেন, তাহলে এরকম একটা স্লাইস দিবেন 1/16। তারপরে আপনাকে আবার অর্ধেক যদি দিতে বলা হয়, তাহলে 1/16 এর আবার অর্ধেক, আবার একটা পিচ্চি স্লাইস দিবেন। এরকম করতে করতে আপনি আসলে কি দিচ্ছেন বলেন তো? এরকম অর্ধেক করতে করতে আপনি যদি সারা জীবন ধরে 1/32, 1/64 সারা জীবন ধরে যাই দেন না কেন, আপনি আসলে কোথা থেকে দিচ্ছেন? আপনি টুকরাগুলো দিচ্ছেন সেই একটা কুমড়া থেকে। তার মানে আপনি যদি দিতে 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 এটা সারা জীবন ধরে দিতে থাকেন, তাহলে অ্যাকচুয়ালি ওই একটা কুমড়া থেকেই আপনি এই জিনিসগুলো দিতে থাকবেন, নতুন কোনো কুমড়া থেকে দিচ্ছেন না। তার মানে টোটাল সবকিছু মিলায়ে আপনার ওই একটা কুমড়াই থেকে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আসলে হাফ প্লাস 1/4, 1/8 এই সবগুলো সমষ্টি আসলে কি হয়েছে, 1 হয়েছে। এটাই হচ্ছে তার কারণ। ওকে, সো আমরা মোটামুটি কুমড়া থিওরির সাহায্যে এই ফর্মুলা যে কাজ করে সেটা বুঝলাম। ওকে, দেখো এই ফর্মুলার উপরে আপনার আস্থা রাখেন, কুমড়ার কথা মনে রাখতে হবে না। তবে কুমড়ার কথা মনে রাখলে এইটা খুব ভালোভাবে অ্যান্সার দেওয়া যায়, এই হাফেরটা। ঠিক আছে, তো দেখেন মোটামুটি এই কোশ্চেনটা আমরা এই ফর্মুলার সাহায্যে করে ফেলতে পারবো, তাই না? কিভাবে করতে পারবো? এটাতে a এর মান দেখেন 1/3, r এর মান কত বলেন তো? r এর মানও এটা ভাগ এটা করে দেখেন 1/3 আসবে। সো এটা বসায় দিলে এটার একটা ভ্যালু আসবে। ওকে, এরপরে দেখেন এই ধারাটা, এটার সমষ্টি কত হবে বলতে পারবেন? একদম মুখে মুখে বলা যাবে কিন্তু। চিন্তা করেন, এই হাফ থেকে শুরু করে বাকিটুকু নিয়ে একটু চিন্তা করেন তো। হাফ থেকে শুরু করে এই অসীম পর্যন্ত এটা কিন্তু কত? 1, তাই না? ওই যে পুরা কুমড়াটা, হাফ থেকে এটা পুরা কুমড়া, আর প্লাস এই যে একটা কুমড়া তো অলরেডি আছে, তাহলে 1 আর 1 এ 2টা, দুইটা কুমড়া, এটা সমষ্টি হবে হচ্ছে 2। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, ফর্মুলা অ্যাপ্লাই করলেও 2 আসবে। আচ্ছা, এইখানে এই গুণোত্তর ধারার মোটামুটি সব ধরনের ম্যাথই আমরা কভার করছি, শুধু একটা বিশেষ ম্যাথ বাকি আছে। এই ম্যাথটা কোনো ক্যাটাগরির মধ্যে স্পেশালি পড়ে না, একটু ভিন্ন রকম একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা একটু দেখবো। 37তমতে আসছে, 35তমতে আসছে, একদম খুব কাছাকাছি দুটা বিসিএস এ এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। তো একটা কোশ্চেন নিয়ে আমরা একটু ডিল করবো। মনে করেন যে প্রথম ম্যাথটা নিয়ে আমরা ডিল করতে চাই। একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদটা 20 এবং ষষ্ঠ পদটা 160 বলে প্রথম পদটি কত? ওকে, গ্রেট। এবার আরেকটা কোশ্চেনে আমরা আসি, দ্বিতীয় কোশ্চেন। সেটাতে বলছে কি একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? তার মানে দুইটা কোশ্চেনে ইনফরমেশন দেখেন ভালো করে, ইনফরমেশন কিন্তু কাছাকাছি। এইখানেও দুইটা পদ দেওয়া আছে, তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160, অর্থাৎ দুইটা পদের ভ্যালু দেওয়া আছে, কিন্তু চাইছে কোনটা? প্রথম পদটা কত, তাই না? আর দ্বিতীয়টাতে কি? দ্বিতীয়টাতে হচ্ছে দ্বিতীয় পদ দেওয়া আছে, পঞ্চম পদ দেওয়া আছে, মানে এইখানে একই রকম কেস, দুইটা পদের ভ্যালু আমরা
পাইছি, কিন্তু এইখানের কোশ্চেনটা আগের কোশ্চেনের অনুরূপ না। এখানের কোশ্চেনটা হচ্ছে সাধারণ অনুপাত কত, ঠিক আছে? তো কোশ্চেন দুইটা ইনফরমেশন সেম, কিন্তু যা চাইছে সেটা আলাদা। মানে আলাদা হলেও অঙ্ক দুইটার যে মেথড, এই মেথড একদম সেম। তো আমরা মোটামুটি ধরেন এই প্রথম অঙ্কটা যদি শুরু করি, তাহলে দ্বিতীয় অঙ্কটাও আমরা আসলে বুঝতে পারবো। প্রথম অঙ্কটা একটু পড়ি দেখেন, দ্বিতীয় অঙ্কটা ক্লু দেওয়া হবে। তৃতীয় পদের কথা বলছে, তৃতীয় পদটি 20 আর ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? তাই দেখেন তৃতীয় পদের যে ভ্যালু 20, এইটার ফর্মুলাটা আমরা লিখে দিই। বের করতে হবে হচ্ছে এ, ঠিক আছে? এ বের করতে বলুক বা আর বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না কেন, আমাকে কি করতে হবে? এই পদ আর এই পদের ভ্যালুকে ফর্মুলা দিয়ে লিখতে হবে। তো আসেন এটা ফর্মুলা দিয়ে লিখি। এ ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাই না? এটাই তো থার্ড পদ। দ্বিতীয় পদ হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20, বা আমি লিখতে পারি a ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে 20। এটা এক নম্বর সমীকরণ। এবার দেখেন ষষ্ঠ পদটা আমি লিখতে পারবো 6th পদ, এটা সমান a ইন্টু আর টু দি পাওয়ার 6 মাইনাস 1, মানে a আর টু দি পাওয়ার 5। এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 160, তাহলে a আর টু দি পাওয়ার 5 সমান 160। এটা হচ্ছে আমার ধরেন 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন এই দুইটা সমীকরণ থেকে আমি যদি কোনো একটা কিছু ভ্যালু বের করতে চাই, তাহলে কিভাবে আমি করতে পারি একটু চিন্তা করে দেখেন তো। প্রতিস্থাপন করে কি লাভ আছে? প্রতিস্থাপন করে আসলে আছে। প্রতিস্থাপন না করে আমরা যেটা করবো, দেখেন মজার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে 2 ভাগ 1, এইভাবে অঙ্কটা করতে চাই। 2 কে 1 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে দেখেন a আর টু দি পাওয়ার 5 সমান 160। এটা হচ্ছে আপনার 2 নম্বর সমীকরণ, ভাগ 1 নম্বর সমীকরণ a আর স্কোয়ার, আর এদিকে হচ্ছে 20, বুঝতে? তাহলে আমরা 2 নম্বর সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। ভাগ করলে a কেটে গেল, আর স্কোয়ার আর আর টু দি পাওয়ার 5, এখান থেকে আমি পাবো আর টু দি পাওয়ার 5 মাইনাস 2। আমরা জানি পাওয়ারে কি হয়? বিয়োগ হয়, তাই না? 5 মাইনাস 2 সমান এইদিকে 20 দিয়ে কাটলে 8, তাহলে 8, বা আর টু দি পাওয়ার 3 সমান 8, বা আর সমান আর কিউব সমান এটা হবে 2 কিউব, তাহলে আর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2। এরকম বোঝা গেল কি? জাস্ট ক্যালকুলেশন করে আমি কিসের ভ্যালু পাইলাম খেয়াল করে দেখেন, আর এর ভ্যালু পাইছি। ইন্টারেস্টিং, তাই না? আমাদের কোশ্চেনে চাইছে কি প্রথম পদটি কত, আর আমরা পাইলাম কি আর এর ভ্যালু। অর্থাৎ সেকেন্ড কোশ্চেনে যেটা চাইছিল সাধারণ অনুপাত কত, সেটা পেয়ে গেছি। ওকে, এখন দেখেন আর এর ভ্যালু পাওয়ার পরে আমি যদি প্রথম পদ বের করতে চাই, তাহলে কি করব বলেন তো? যে কোনো একটা সমীকরণে বসাই দেব। আর এর ভ্যালু এখান থেকে নিয়ে আমি যে সমীকরণটাতে বসাই দিতে পারি। দেখেন যদি বসাই দিই, তাহলে কি হবে? বসাই দিলে যেটা হবে a ইনটু আর এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার সমান 20, তাহলে a এর ভ্যালু দাঁড়াচ্ছে হলো 20 ডিভাইড বাই 4, মান হচ্ছে 5, ঠিক আছে? তাহলে a এর মান হচ্ছে 5। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই প্রসিডিউরে প্রথম পদ বের করার আগে আর এর ভ্যালু অটোমেটিক বের হয়ে যায়। তার মানে দ্বিতীয় অঙ্কটা যদি করতাম, তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত। আর প্রথম অঙ্ক যেহেতু করতেছি, তাই অঙ্কটা আর একটু বেশিক্ষণ করা লাগবে, অর্থাৎ ওই আর এর ভ্যালুটা নিয়ে আমার বসানো লাগবে। তার মানে আমি আশা করতে পারি যে আপনারা দ্বিতীয় অঙ্কটা করতে পারবেন। আচ্ছা, কিছু স্পেশাল ধারা, এইখানে কিছু ধারার ফর্মুলা দেওয়া আছে। এইগুলো আসলে বিসিএস এ আসে না, মানে ভুল করে একবার এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিয়ে ফেলছিল, এই ফর্মুলা দিয়ে ম্যাথ দিয়ে ফেলছিল, এই জন্য আমি এটা ইনক্লুড করছি। কিন্তু ভুল করে দিছে কেন বলতেছি? কারণ এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এই ধারার যে সমষ্টি আসে, ঠিক আছে, এই ধারার যে সমষ্টি আসে, সেই সমষ্টিটা অপশনে ছিল না। চারটা অপশনের কোনোটাতেই অ্যাকচুয়ালি সমষ্টিটা ছিল না, বরং কোন সমষ্টি ছিল? এই স্কোয়ারগুলো না থাকলে যে সমষ্টি হয়, অর্থাৎ সমান্তর ধারার যে সমষ্টি হয়, সেই সমষ্টি ছিল। সুতরাং ওরা ভুল করে স্কোয়ার দিয়ে ফেলছে। সো আমার ধারণা যে এটা খুব একটা দরকার নেই, কিন্তু আমি এখানে দিয়ে রাখছি কারণ অন্যান্য
চাকরির পরীক্ষায় এগুলো আসতে দেখা গেছে মোটামুটি। তো যাই হোক, আমি এইটা স্কিপ করতেছি, শুধু সূত্রগুলো একটু দেখে রাখলেই হবে। যদি আপনারা খুব উৎসাহী হন, সূত্রগুলো দেখে রাখলে হবে, কিন্তু আমি মনে করি এটা আপনাদের জন্য প্রয়োজন নেই, বিসিএস এর জন্য প্রয়োজন নেই। এনিওয়ে, সূচক